মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। বিগত পর্বে আমরা বৃত্ত সম্পর্কিত যে খুঁটিনাটি আলোচনা সেগুলো আমরা করেছিলাম। এবারের পর্বে আমরা বৃত্তের যে সমস্যাগুলো, বিশেষ করে সম্পাদ্য, উপপাদ্য এবং অন্যান্য সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় সেদিকে আমরা আগাবো। কিন্তু সবার আগে আমাদের উপপাদ্য সম্পর্কিত যে সাধারণ ধারণা সেটা আমাদের থাকতে হবে, এবং উপপাদ্য কিভাবে কাজ করে, কি মেথডে আসলে উপপাদ্যটা প্রমাণ করা হয় শেষ পর্যন্ত, সেটাই আমরা আজকে জানবো। এবং আমার ধারণা বেশিরভাগ শিক্ষার্থীরাই উপপাদ্য বা জ্যামিতিকে যে ভয় পায় তার মূল কারণ হলো যে তারা উপপাদ্যের ফ্রেমওয়ার্কটা বা মেথডটা তারা ভালোভাবে জানে না, বা উপপাদ্যের যে ধাপগুলো সেগুলো কখন ব্যবহার করতে হয় সে সম্পর্কে তাদের যে একটা ধারণা কম থাকার কারণে তারা মনে করে এটা মুখস্থ করতে হয়। তো আমরা সেই ব্যাপারটাকে খুবই সহজে শিখবো, যেন আমরা যে কোনো জায়গার উপপাদ্য, যে কোনো অধ্যায়ের হতে পারে, সেই উপপাদ্যগুলোকে আমরা যেন সহজে সমাধান করতে পারি। তো আমরা সবাই জানি যে উপপাদ্য প্রমাণের 5টা সাধারণ ধাপ থাকে, যার মধ্যে প্রথম ধাপটাকে আমরা বলি হলো সাধারণ নির্বাচন। এরপর সাধারণ নির্বাচন থেকে আমরা দ্বিতীয় ধাপে একটা চিত্র অঙ্কন করি, সেখান থেকে আমরা একটা বিশেষ নির্বাচন তৈরি করি, এবং সেখান থেকেই আমরা কখনো কখনো অঙ্কন করি, এবং তারপর আমরা একদম শেষে এসে প্রমাণ করি। তো যে প্রথম যে ধাপটা, এটাই আমাদের সব থেকে ভালোভাবে বুঝতে হবে, সেটা হলো সাধারণ নির্বাচন, এবং এটাকে আমরা সব থেকে বেশি ইগনোর করি। কিন্তু এই সাধারণ নির্বাচন যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে এখান থেকে শুরু করে বাকি স্টেপগুলো আমরা কিভাবে করব তা কিন্তু সব এই ধাপের মধ্যেই লুকিয়ে আছে। তো আমাদের এইটা ভালোভাবে বুঝতে হবে যে সাধারণ নির্বাচন জিনিসটা আসলে কি। তো অন্যান্য যে কোনো স্টেটমেন্টের মতো সাধারণ নির্বাচন একটা স্টেটমেন্ট, আরো ভালো করে বললে এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, কারণ এখানে যদি তাহলে এই ফরম্যাটে একটা সেন্টেন্স থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ নির্বাচনটা যদি তাহলে ফরম্যাটে আমাদের বইয়ে দেওয়া থাকে না, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে যদি তাহলে ফরম্যাটে আমাদের করে নিতে হবে, না হলে আমরা কিন্তু পরবর্তী স্টেপগুলোতে যেতে পারবো না। তো যেমন ফর এক্সাম্পল আমি দশম অধ্যায়ের একটি উপপাদ্য দিয়ে এর উদাহরণটা দিতে চাই। যেমন দশম অধ্যায়ের একটি উপপাদ্য এমন আছে যে কোনো বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু যদি আমরা যোগ করি, তাহলে যে সংযোজক রেখাংশটা পাওয়া যায় সেই সংযোজক রেখাংশটা ওই জ্যায়ের উপর লম্ব। তো এটা আমাদের বই এমনভাবে দেওয়া থাকে যে বৃত্তের যে কোনো ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু থেকে কেন্দ্রবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তো সেন্টেন্সটা এভাবে থাকলে আসলে আমরা যদি তাহলে ওই ফরম্যাটটা খুঁজে পাই না, বা সহজ করে বলতে গেলে এটা সিম্পল সেন্টেন্স আকারে থাকে, আমাদের ওটাকে একটু কমপ্লেক্স বা কন্ডিশনাল সেন্টেন্স আকারে কনভার্ট করে নিতে হবে। যদি কনভার্ট করি দেখতে এমন হবে যে যদি বৃত্তের কেন্দ্রবিন্দু হতে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ করা হয়, তাহলে ওই সংযোজক রেখাংশটি ব্যাসভিন্ন জ্যায়ের উপর লম্ব। তো এভাবে আমরা কিন্তু চাইলে যে কোনো সাধারণ নির্বাচন যদি সিম্পল সেন্টেন্সে থাকে, তাহলে আমরা এরকম কন্ডিশনাল কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে আসতে পারি। তো এভাবে করলে আসলে সুবিধাটা কি? সুবিধা হলো আমরা একটা স্টেটমেন্টের যে দুইটা ভাগ থাকে, সেই দুইটা ভাগ আমরা ক্লিয়ারলি দেখতে পাই। যেমন এখানে যদি দিয়ে যে অংশটা আছে, এই অংশটাকে বলা হয় প্রেমিস, আর
তাহলে দিয়ে যে অংশটা আছে এই অংশটাকে বলা হয় কনক্লুশন। তো প্রেমিস মানে হলো আমার কনক্লুশনে পৌঁছানোর জন্য যে ব্যাপারগুলো আর কি আমাদের দেওয়া থাকে বা যার উপর ভিত্তি করে আমরা কনক্লুশনে পৌঁছাবো স্টেপ বাই স্টেপ লজিক্যালি। তো এই দেওয়া থাকা ব্যাপারগুলোই আসলে আমরা বলি হচ্ছে প্রেমিস। তো আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা এখন আমরা যাচ্ছি না। তো আমাদের প্রেমিসে যে জিনিসটা লেখা থাকে ওই জিনিসটা আমাদের এতটাই গুরুত্বপূর্ণ যে প্রেমিস দেখে আমাদের একটা চিত্র তৈরি করতে হয়। তার মানে আমরা যে চিত্রটা তৈরি করি অর্থাৎ দ্বিতীয় যে ধাপ, সেই ধাপটা সম্পূর্ণ প্রেমিস নির্ভর, সেখানে কনক্লুশনের কোনো ছিটেফোঁটাও নাই। তো যেমন এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যদি বৃত্তের কেন্দ্রবিন্দু হতে ব্যাসভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগ করা হয়, তাহলে আমাদের প্রেমিস অনুযায়ী আমরা যদি একটা বৃত্ত আঁকি তাহলে সেই বৃত্তের একটা কেন্দ্রবিন্দু আমাদের রাখতে হবে, যেহেতু এখানে বলা আছে কেন্দ্রবিন্দুর কথা। এবং এই কেন্দ্রবিন্দু থেকে আমাদের আর একটা জিনিস বলা হচ্ছে যে ব্যাসভিন্ন জ্যা, ব্যাসভিন্ন কোনো জ্যা। তো ব্যাসভিন্ন জ্যা কেন বলছি আমরা জানি যে জ্যা হলো বৃত্তের পরিধিস্থ যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাংশ, কিন্তু অনেক সময় কিছু কিছু জ্যা বৃত্তের কেন্দ্রবিন্দুকে গমন করে যায়, তখন ওই জ্যাটাকে আমরা বলি হচ্ছে ব্যাস। তো এখানে এটা রেস্ট্রিক্ট করা হচ্ছে যে কোনোভাবে যেন আমরা ব্যাস এঁকে না ফেলি জ্যা আঁকার সময়। আমরা যেন একটা সাধারণ জ্যা, যে যেটা ব্যাস নয় এমন একটা জ্যা যেন আমরা আঁকি। তো যেমন এই একটা জ্যা এবং এটা ব্যাস নয়, কারণ এটা বৃত্তের কেন্দ্রবিন্দুকে গমন করে যায়নি। তো এটাকে আমরা বলতে পারি একটা ব্যাসভিন্ন জ্যা। এবার এই ব্যাসভিন্ন জ্যায়ের আমাদের একটা মধ্যবিন্দু সিলেক্ট করতে হবে। এখানে বলা আছে ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু, এবং এই দুইটা বিন্দু কেন্দ্রবিন্দু আর মধ্যবিন্দু এই দুইটা বিন্দু যোগ করতে হবে। এবং স্বাভাবিকভাবে আমরা ইউক্লিডিয়ান যে এক্সিওমস সেখান থেকে আমরা জানি যে দুইটা বিন্দু যোগ করলে কিন্তু সবসময় একটা রেখাংশ পাওয়া যায়। তো সেইভাবে আমরা কিন্তু একটা রেখাংশ পেলাম। তো এই রেখাংশটা এই জ্যায়ের উপর লম্ব, এটাই আমাদের এখানে প্রমাণ করতে হবে। তো আমরা কিন্তু যখনই ছবি বা চিত্র আঁকবো তখন কিন্তু অবশ্যই প্রত্যেকটা বিন্দুর আমরা নামকরণ করবো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কোথাও লেখা নেই, কিন্তু এটা আমাদের করতে হবে, না হলে পরবর্তীতে এখান থেকে আমরা বিশেষ নির্বাচনে পৌঁছাতে পারবো না। তো যেমন এখানে জ্যাটার নাম আমরা দিয়ে দিচ্ছি এবি, কেন্দ্রবিন্দুর নাম দিয়ে দিচ্ছি ও, আর এই যে এবি জ্যায়ের যে মধ্যবিন্দু সেটার নাম আমরা দিয়ে দিলাম এম। এতে করে কি হলো, আমরা প্রেমিস অনুযায়ী একটা চিত্র তৈরি করে ফেললাম। তো সবসময় চিত্র হবে প্রেমিস থেকে। তো এখন চিত্র তৈরি করার পরে এরপরে এই প্রেমিস কনক্লুশনকে আমরা আবারও রিরাইট করব, কিন্তু কার উপর ভিত্তি করে? চিত্রের উপর ভিত্তি করে। তো জিনিসটা কেমন হবে, যে এখানে যদি কথাটা ব্যবহার করা হয় এবং তাহলে কথাটা ব্যবহার করা হয়, কিন্তু যখন আমরা বিশেষ নির্বাচনে চলে যাব তখন যদি ব্যবহার না করে আমরা মনে করি শব্দটা ব্যবহার করব, এবং তাহলে ব্যবহার না করে আমরা প্রমাণ করতে হবে শব্দটা ব্যবহার করব। এবং এখানে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো যদি ছবিতে থেকে থাকে তাহলে ছবি অনুযায়ী তার নামকরণ আমরা এখানে করব। ফর এক্সাম্পল এখানে বলা আছে যদি বৃত্তের, আমরা বলবো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের। আমি আগেই বলেছিলাম যে ছবিতে যদি থেকে থাকে ওই কথাটা তাহলে ছবি অনুযায়ী সেই নামটা এখানে আমাদের লিখতে হবে। তো এখানে বলা ছিল বৃত্তের কেন্দ্রবিন্দুর কথা বলা হচ্ছিল, আমরা বলছি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের। এরপর কি বলা হচ্ছে, ব্যাসভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু। তো আমরা বলবো এবি ব্যাসভিন্ন জায়ের মধ্যবিন্দু এম। তো এই হলো আমাদের সাধারণ নির্বাচন থেকে তৈরি করা বিশেষ নির্বাচনের প্রথম অংশ। এরপরে তাহলে অংশটাকে আমরা লিখব প্রমাণ করতে হবে যে। প্রমাণ করতে হবে ওই সংযোজক রেখাংশটি, সেটার নাম এখানে হচ্ছে ওএম। তো আমরা লিখব ওএম ওই ব্যাসভিন্ন জ্যায়ের উপর। তো ব্যাসভিন্ন জ্যাটার নাম হলো এবি, তার উপর লম্ব। এটা
এটা হলো লম্ব চিহ্ন। আমরা চাইলে বাংলা ভাষায় লিখতে পারি যে ওএম এ বি এর উপর লম্ব, এভাবে আমরা লিখতে পারি, তাতেও কোনো ক্ষতি নেই। তো আমাদের বিশেষ নির্বাচনটা কিন্তু রেডি। তো বিশেষ নির্বাচনও কিন্তু সাধারণ নির্বাচনের মতো, যেহেতু এটা একটা নির্বাচন, তাতে প্রেমিস কনক্লুশন অবশ্যই থাকবে। এখানেও কিন্তু প্রেমিস আছে এবং কনক্লুশন আছে। পার্থক্য হলো ওটা ছিল সাধারণ আর এটা বিশেষ। তো এটা কেন বিশেষ? কারণ ছবির উপর ভিত্তি করে এখানে কিছু শব্দ বা কিছু অর্থ আমরা পরিবর্তন করেছি, কিন্তু ভাব অর্থটা একই আছে। এখন যে কোনো ব্যক্তি এটা দেখে কিন্তু সহজে বুঝতে পারবে যে আমি ছবির আলোকে আসলে কি বোঝাতে চেয়েছি, কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে। তো এটা হলো আমাদের এই প্রথম 3টা ভাগ। এই 3টা ভাগ যদি আমরা ভালোভাবে শিখতে পারি বা দখল করতে পারি, তাহলে পরের ধাপগুলো টেকনিক্যাল হলেও আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা অঙ্কন এবং প্রমাণ এই ব্যাপারগুলোই কিভাবে আসা যায় এই 3টি ধাপের উপর ভিত্তি করে, সেটাই আমরা শিখব। তো দেখা হবে আগামী ভিডিওতে।